আমি ভাবি জীবন একদিন রূপকথার মতো বদলে যাবে। যা কিছু হারিয়েছি বা ছেড়ে এসেছি তার চেয়েও ভালো কিছু আমার সাথে হবে। ক্ষতবিক্ষত এক বিবর্ণ হৃদয় নিয়ে আমি আশায় থাকি একদিন কৃষ্ণচূড়ায় দেখা মিলবে। ফুলের মতো যত্ন করে কেউ আমাকে আগলে রাখবে। আমি বিষণ্ণ রাত পেরিয়ে একটা সোনালি ভোরের অপেক্ষায় থাকি। চোখ ভর্তি করা জল নিয়েও আমি হেসে উঠি লাল নীল গোলাপির রূপকথার সেই সংসারে। আকাশে সোনালি ডানার চিল দেখেও আমি ভাবি একদিন আমিও মুক্তির স্বাদ পেয়ে উড়ে বেড়াবো ওই নীল আকাশে। যে জীবনকে অবহেলায় যাপন করেছি একদিন ভীষণ যত্ন করে সেই জীবনটাকে ভালোবাসবো। শত মানুষের ভিড়েও এক নিঃসঙ্গ দ্বীপের মতো আমি ঠায় দাঁড়িয়ে থাকি। এই পৃথিবী আমাকে পায়, আমি পাই না এই পৃথিবীকে। তবু আমি আছি পৃথিবীর কোনো এক পারে। আমি আকাশের দিকে তাকিয়ে মন খারাপের ডায়েরি খুলে বসে সুখ খুঁজি। শত কষ্টের মাঝেও অপেক্ষায় থাকি, আশায় থাকি, এক টুকরো সুখের আশায়। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি লাকি, ঢাকা থেকে বলছি। লাকি স্পিনি ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। কাছে কিংবা দূরে, দেশ এবং দেশের বাহিরে যেখান থেকে আমার আজকের ভিডিও দেখছেন কিংবা দেখছেন না, আশা করছি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ রহমতে বেশ ভালোই আছি। চলে এলাম আজকে নতুন আরেকটি ভিডিওর সঙ্গে। সকালবেলা উঠেই আজকে প্রথমে নাস্তা রেডি করে নিয়েছি খুব তাড়াতাড়ি করে। এরপর চলে এলাম মেয়েকে নিয়ে পরীক্ষা কেন্দ্রে। আপনাদের সঙ্গে একটা কথা শেয়ার করতে তো ভুলেই গেছি। এবছর আমার মেয়ে কিন্তু এইচএসসি পরীক্ষা দিচ্ছে। তো আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন। শুধু ওর জন্যই নয়, সকল স্টুডেন্টদের জন্যই আপনারা দোয়া করবেন। সবাই যেন ভালো রেজাল্ট করতে পারে এবং বাবা মার মুখ উজ্জ্বল করতে পারে। তো সকালবেলা উঠে তো তাড়াতাড়ি এই যে মেয়েকে নিয়ে পরীক্ষা কেন্দ্রে গেলাম। এরপর ওকে পরীক্ষা কেন্দ্রে রেখে আমি বাসায় চলে এসেছি। আর হ্যাঁ, ওর পরীক্ষার কেন্দ্র কিন্তু একদম আমার বাসার সঙ্গে। আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের একটা অশেষ রহমত, প্রতিবারই ওর পরীক্ষার কেন্দ্র আমার বাসার সঙ্গেই পড়ে। এর আগে যখন এসএসসি পরীক্ষা দিয়েছে তখনও কিন্তু আমার বাসার সঙ্গে একটা স্কুলে পড়েছিল। আর এবার পড়েছে কুলমিটুলা শাহিন কলেজে। আর এই স্কুলটা একদম আমার বাসার কাছেই রয়েছে। তো ও যেহেতু আদমজি কলেজের স্টুডেন্ট, তো সমস্ত আদমজি কলেজের স্টুডেন্ট কিন্তু এখানেই পড়েছে। তো দেখতে দেখতে এরই মধ্যে কিন্তু ওর 2টা এক্সাম শেষ হয়ে গেছে। তো ওকে পরীক্ষা কেন্দ্রে রেখে এসে আমি আবার রান্না করছি। রান্না করে তারপর কিন্তু ওকে আনতে যাব। তো সম্পূর্ণ তো রান্না করতে পারি না, তারপরেও যতটুকু সম্ভব চেষ্টা করি একটু এগিয়ে রাখার জন্য, কারণ ওকে নিয়ে আসতে আসতে প্রায় 2টা বেজে যায়। তারপর এসে রান্না করা বুঝতেই পারছেন। তো যতটা সম্ভব আর যতটা সহজভাবে চেষ্টা করি রান্নাটা করে নেওয়ার জন্য। তারপর আজকে ভেবেছি আপনাদের সঙ্গে ভাইরাল একটা রেসিপি শেয়ার করব, যেটা বর্তমানে দেখেছি ইউটিউবে কুরবানি ঈদের পর থেকে অনেক বেশি চলেছে। তো আজকে ভাবলাম আমিও একটু শেয়ার করি। এক টুকরো গরুর মাংস দিয়ে 10 জন তৃপ্তি করে খেতে পারবে এমন একটি রেসিপি হচ্ছে এটা। তো আজকে হঠাৎ করে ভাবলাম মাংসের তো অনেক ধরনের রেসিপি খেয়েছি, আজকে এটা একটু তৈরি করেই দেখি কেমন লাগে আর আসলেই 10 জনে খাওয়া যায় কিনা। তো যেই ভাবা আর সেই কাজ। এই যে দেখুন আমি সব কিছু রেডি করে নিয়েছি। আমি এখানে বড় সাইজের এক টুকরো মাংস নিয়েছি, কিছু কাঁচামরিচ নিয়েছি, রসুন ছিলে নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি আর সেই সঙ্গে শুকনো মরিচও নিয়েছি। আর মাংসটা আমি ভালো করে কুচি কুচি করে কেটে নিয়েছি, যেহেতু মাংসটা আমাদেরকে সেদ্ধ করে নিতে হবে। তবে এখানে আরেকটা কথা বলে রাখছি, আপনারা যখন বাসায় মাংস রান্না করবেন চাইলে তখন কিন্তু সেখান থেকে কয়েক টুকরা মাংস তুলে নিয়ে তারপরে এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন। তো আমি ছোট ছোট টুকরো করে মাংসটা কেটে নিয়েছি। এরপর একটা ফ্রাই প্যানে হালকা একটু তেল দিয়ে মাংসটা একটু ভেজে নিয়েছি। এরপর সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়েছি কালার আসার জন্য, আর স্বাদ মতো লবণ দিয়ে হালকা একটু পানি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। পানিটা শুকিয়ে যখন মাংসটা ভাজা ভাজা হয়ে গেল তখন আমি সেই একই তেলের মধ্যে আগে থেকে যে কেটে রেখেছিলাম পেঁয়াজ, রসুন এবং কাঁচামরিচ, শুকনো মরিচ সমস্ত উপকরণগুলো একসঙ্গে ভালো করে ভেজে নিচ্ছি। আমি এখন একদম হালকা আছে এটা 5 মিনিটের মতো ভেজে নিব, মানে এক কথা আমি এটা সেদ্ধ করে নিচ্ছি। এই যে দেখুন আমার সমস্ত উপকরণগুলো সেদ্ধ হয়ে গেছে। এরপর হচ্ছে এটা বেটে নেওয়ার পালা। আপনারা এটা শিলপাটাও বেটে নিতে পারেন অথবা ব্লেন্ডার জারও ব্লেন্ড করে নিতে পারেন। তো আজকে আমি এখানে 2টা ভর্তা কিন্তু তৈরি করেছি। আপনারা প্রথমে দেখেছেন আমি চিংড়ি মাছ দিয়ে পটলের খোসাটাও ভর্তা করে নিচ্ছি। তো আপনাদেরকে রেসিপি আকারে বলে দিচ্ছি, শুধুমাত্র আমি যে মাংসের ভাইরাল রেসিপিটা করছি সেটা। তো এই যে আমি ব্লেন্ডার জারে ব্লেন্ড করে নিয়েছি। সত্যি এটা খেতে অসাধারণ ছিল।
আর এটাও সত্যি কথা যে অনায়াসে এই ভর্তাটুকু দিয়ে 10 জনে ভাত খেয়ে নিতে পারবে। আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে। আর আমি যখন এটা ব্লেন্ড করেছিলাম তখন কিন্তু সামান্য একটু সরিষার তেল অ্যাড করেছিলাম। আর আপনারা যদি ধনিয়া পাতাটা পছন্দ করেন তাহলে কিন্তু একটুখানি ধনিয়া পাতা অ্যাড করে দিবেন। তাহলে খেতে কিন্তু আরও বেশি ভালো লাগবে। সত্যি অসাধারণ ছিল আজকের আমার দুটো ভর্তার রেসিপি। তো এই ছিল আমার ভাইরাল ভর্তার রেসিপিটি। আর আপনারা এটা কিন্তু বাসায় তৈরি করে আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে আপনাদের রেসিপিটি কেমন লেগেছে। আমার কাছে কিন্তু অসাধারণ লেগেছে। আপনারা খেয়ে কিন্তু বুঝতেই পারবেন না যে এটা এত মজার হতে পারে। তো এখন আমি বাকি রান্নাগুলো করে নিচ্ছি। ২টা আইটেমের ভর্তা করে নিয়েছি আর সেই সঙ্গে এই যে ডিম ভুনা করে নিচ্ছি। ডিমগুলো তো প্রথমেই ভেজে নিয়েছিলাম। মানে বাসায় এসে যে কাজটা আগে ঝটপট করা যায় সেটাই কিন্তু করে নিয়েছিলাম। আর সেই সঙ্গে এখন হচ্ছে ডাল ভুনা করে নিব। তো এক কথায় আজকে খাবারটা সাধারণ হলেও আমার কাছে কিন্তু অসাধারণ লেগেছে। বিশেষ করে আমার সেই এক টুকরো গরুর মাংসের রেসিপি যার স্বাদ সত্যি মুখে লেগেছিল। আমি যখন ভয়েস ওভার করেছি তখন তো অলমোস্ট আমার খাওয়া হয়ে গেছে। তাই তো এত সুন্দর করে বলতে পারছি। তো আমি ডালটা বসিয়ে দিয়ে এখন আমি এক এক করে টেবিলে খাবারগুলো সার্ভ করে দিয়েছি। এখন কিন্তু অনেক বেলা হয়ে গেছে। আপনি হয়তোবা দেখতে পাচ্ছেন আমি কত ঝটপট করে কাজগুলো করে ফেলছি। বিষয়টা তো এরকম না, সেটা তো আপনারাও বোঝেন। তো এদিক থেকে আমি টেবিলে আগে খাবারগুলো সার্ভ করতে করতে এদিক থেকে আমার ডালটাও হয়ে গেছে। তো আজকে দুপুরের খাবার খেতে খেতে কিন্তু অনেকটা দেরি হয়ে গেছে। আর এক ফাঁকে কিন্তু আমি গোসল করে নিয়েছি, বাসার সবাই গোসল করেছে। তো এখন আমি কাপড়গুলো ওয়াশিং মেশিনে দিয়ে দিচ্ছি। আর কোনো কাপড় চোপড় জমিয়ে রাখলে দেখা গেছে পরের দিন আরও বেশি কাপড় জমে যায়। তাছাড়া এখন বর্ষার দিন, কাপড় চোপড় ধোয়া থেকে শুকানোর ঝামেলাটা কিন্তু অনেক বেশি। যতই ওয়াশিং মেশিনে কাপড় চোপড় ক্লিন করি না কেন, তারপর শুকানোর তো একটা ব্যাপার থাকে। একজন আপু কমেন্ট করে জানতে চেয়েছেন আমার এই ওয়াশিং মেশিনটা কোন ব্র্যান্ডের, কত প্রাইস এবং এটার উপকারিতা অপকারিতা সবকিছু যেন বলে দেই। আপু এটা হচ্ছে এলজি ব্র্যান্ডের আর এটা আমি কিনেছিলাম ১,০৩,০০০ টাকা দিয়ে। আর এটার উপকারিতা যদি বলেন আমি বলবো আমার জন্য সত্যি অনেক হেল্পফুল একটা জিনিস। আর এলজি ব্র্যান্ডের জিনিসগুলো সবসময় একটু ভালোই হয়ে থাকে। আর আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে এটা আমাকে কতটা উপকার করে থাকে, তাহলে আমি বলব আমার অনেক, অনেক বেশি উপকার করে থাকে। কারণ আমার বাসায় প্রতিদিন এত পরিমাণে কাপড়-চোপড় হয়, যেটা ক্লিন করার জন্য কোনো বুয়াই কাজ করতে চায় না। তো বুঝতেই পারছেন তাহলে এটা আমার কাছে কতটা হেল্পফুল। আর এটার অপকারিতা বলতে তেমন কিছু আমি এখন পর্যন্ত পাইনি। তবে হ্যাঁ, যে কাপড়-চোপড়গুলো আপনি ক্লিন করবেন, সেটা বুঝে শুনে তারপর হচ্ছে ক্লিন করতে হবে। এই মেশিনটার মধ্যে অনেক ধরনের সেটিংস রয়েছে। তো আপনি কি ধরনের কাপড় ক্লিন করছেন সেটার উপরে ভিত্তি করে সেই সেটিংসটা যদি আপনি ঠিক করে দেন, তাহলে আপনার কাপড়ও ভালো থাকবে। আর দীর্ঘদিন পর্যন্ত কিন্তু আপনি এটা ইউজ করতে পারবেন। আর কাপড়-চোপড় পরিষ্কারের ক্ষেত্রে আমি একটা কথাই বলব, যেগুলো একটু বেশি ময়লা হয়ে যায় সেগুলো হাত দিয়ে একটু ঘষে নিয়ে ওয়াশিং মেশিনে দেওয়াটাই ভালো। তো এরপর আমি আরেকটি টিপস কিন্তু অলমোস্ট আপনাদের সঙ্গে দেখিয়ে দিয়েছি। এই যে দেখুন, গ্লাস পরিষ্কার করার জন্য খুব সুন্দর একটা টিপস। আমি এখানে কিছুটা চা পাতা জাল করে নিয়েছিলাম। এটা হচ্ছে এক্সট্রা জাল করিনি, জাস্ট চা খাওয়ার পরে যে এক্সট্রা লিকারটা থেকে যায় সেই লিকারটা। আর তার মধ্যে আমি কিছুটা ভিম লিকুইড জেল দিয়ে নিয়েছিলাম। আর এটা দিয়ে যদি আপনি কাচের যে কোনো পাত্র ক্লিন করেন, গ্লাস থেকে শুরু করে প্লেট বাটি, এত সুন্দর হবে আপনি চিন্তাও করতে পারবেন না। তো আজকে যখন আমি ক্লিন করলাম ভাবলাম আপনাদের সঙ্গে টিপসটা একটু শেয়ার করে দেই। তো বাসার টুকিটাকি একটু একটু কাজ করতে করতে এরই মধ্যে কিন্তু অনেকটা বেলা হয়ে গেছে। তো এখন আমি সন্ধ্যার নাস্তা তৈরি করে নিচ্ছি। যদিও আজকে শরীরটা তেমন একটা ভালো ছিল না, তারপরেও হঠাৎ করে মেয়ে বলল পিৎজা খাবে, তাই আমি অফ ক্যামেরায় ঝটপট করে পিৎজার একটা ডো রেডি করে ১ ঘন্টার মতো রেস্টে রেখে দিয়েছিলাম। তো একবার ভেবেছিলাম যে বানাবো না, তারপর ভাবলাম যে না, যেহেতু ডোটা রেডি করে রেখেছি তাই বানিয়েই নেই। আর আমি ডোটা কিভাবে রেডি করি এর আগে কিন্তু আমি ফুল ভিডিও রেসিপি সহকারে দিয়েছিলাম। তারপর আজকে আবার বলে দিচ্ছি, আমি এখানে ৩ কাপ পরিমাণ ময়দা নিয়েছি, সঙ্গে দিয়েছি ১ চা চামচ পরিমাণ ইস্ট, স্বাদ মতো লবণ, ২ টেবিল চামচ পরিমাণ চিনি, সঙ্গে দিয়েছি লাল মরিচের গুঁড়ো ১/২ চা চামচ পরিমাণ, আর সেই সঙ্গে দিয়েছি সামান্য একটু টেস্টিং সল্ট, আর ম্যাগি স্বাদে ম্যাজিক মশলা দিয়েছি ১ প্যাকেট। সমস্ত শুকনো উপকরণগুলো একসঙ্গে মিশিয়ে নিয়ে হালকা কুসুম গরম পানি দিয়ে সফট একটা ডো তৈরি করে নিয়েছি। এরপর এটা আমি ১ ঘন্টার মতো রেস্টে রেখে দিয়েছিলাম। তবে এটা কিন্তু আমি গরম পানির উপরে রেখেছিলাম। আমার কিভাবে গরম পানির উপরে রাখতে হয় সেটা কিন্তু আমি এর আগে একটি ভিডিওতে দেখিয়েছি, তাই আজকে আর কিছু বললাম না। এতে করে তাড়াতাড়ি ইস্টটা কিন্তু অ্যাক্টিভ হয়ে যায়। যখন আমি ইস্ট দিয়ে কোনো কিছু তৈরি করতে চাই বা হাতে সময় কম আছে, তখন আমি ইস্টটাকে খুব দ্রুত অ্যাক্টিভ করার জন্য এই টিপসটা ফলো করে থাকি।
তো এর আগে যেহেতু দেখিয়েছি তাই আজকে শুধুমাত্র বলে দিলাম, প্রয়োজন হলে আবারও আপনাদেরকে বলে দিব। তো আজকে আমি পিৎজা তৈরি করার জন্য এই যে দেখুন কিছু আলু একদম ভেজে ঝুরি ঝুরি করে নিয়েছিলাম। আর এভাবে পিৎজার উপরে যদি ছড়িয়ে দেওয়া যায় তাহলে কিন্তু মাশাআল্লাহ খেতে অনেক ভালো লাগে। আর আগে থেকে চিকেনগুলো আমি ভেজে নিয়েছি, এরপর চিকেন সসেজ যেটা সেটাও কিন্তু ভেজে নিয়েছি। মানে সব কিছু আমি রেডি করে তারপরে শুধুমাত্র পিৎজাটা তৈরি করে নিচ্ছি। তো আজকে আমি 2টা পিৎজা তৈরি করব। একটা আমি হচ্ছে একটা পিৎজা ট্রেতে দিয়ে দিচ্ছি, এটা ওভেনে তৈরি করব, আর একটা আমি চুলায় বেক করব। আমি কিন্তু এর আগেও একটা চুলায় বেক করে আপনাদেরকে পিৎজার রেসিপি শেয়ার করেছিলাম। অনেকেই ভাবেন যে যাদের বাসায় ওভেন নেই তারা হয়তোবা পিৎজা বাসায় তৈরি করতে পারবে না। এটা সম্পূর্ণ ভুল ধারণা। পিৎজা কিন্তু ওভেনের থেকেও চুলায় ভালো হয়। আপনারা জানেন কিনা জানি না। আমি যতবার তৈরি করেছি আমার কাছে মনে হয়েছে মাইক্রোওয়েভের থেকে চুলায় পিৎজাটা আরও বেশি ভালো হয়। আসলে চেষ্টা করলে আর একটু জানা থাকলে বুদ্ধি করে সবকিছুই কিন্তু সবভাবে তৈরি করা সম্ভব। তো কথা বলতে বলতে হঠাৎ কিন্তু আমার প্রচণ্ড কাশি উঠেছিল। আর এখন কিন্তু আমার কণ্ঠ শুনেই বুঝতে পারছেন আমার কণ্ঠ কিন্তু অলমোস্ট বসে গেছে আর গলার ভিতরে প্রচণ্ড চুলকাচ্ছে। আপনারা তো অনেকেই জানেন আমি বেশ কিছুদিন পর্যন্তই কিন্তু অনেক অসুস্থ। অনেক চেষ্টা করছি, মেডিসিন নিচ্ছি, আমি জানি না আসলে কেন সুস্থ হচ্ছি না। যাই হোক, আপনারা সবাই অনেক অনেক বেশি দোয়া করেন আমার জন্য, আমি সেটা জানি। আপনাদের কমেন্ট পড়লে আমি বুঝতে পারি আপনারা আমাকে কতটুকু ভালোবাসেন। আমার প্রতিটা আপুই আমার জন্য সুস্থতা কামনা করছেন। একটা জিনিস ভেবে দেখলাম, আমার হয়তোবা আল্লাহ পাক কোনো বোন দেননি, তবে আপনাদের মতো এত এত বোন দিয়েছেন যারা আমাকে এত ভালোবাসেন। এই জন্য সত্যি আমি সৃষ্টিকর্তার কাছে অনেক অনেক কৃতজ্ঞ। আল্লাহ পাক এক জীবনে হয়তোবা সবার সব আশা পূরণ করে না, তারপরও অনেক ক্ষেত্রে আল্লাহ পাক আমাদের অনেক ইচ্ছে কিন্তু পূরণ করে দেন। যেমন আমার একটা বোন ছিল না, সেজন্য আমার কিন্তু সারা জীবন অনেক আক্ষেপ ছিল। আর আজকে আমি আপনাদের মতো এত এত বোন পেয়েছি, এই জন্য আমি সত্যি অনেক অনেক হ্যাপি। তো কথা বলতে বলতে এই যে পিৎজাটা কিন্তু রেডি করে ফেলেছি। উপর দিয়ে জাস্ট আমি একটু টমেটো সস দিয়ে দিচ্ছি আর একটু মেয়োনিজ। পিৎজার কিন্তু অনেকগুলো ধরন রয়েছে। তো যে যেই ধরনের পিৎজা খেতে বেশি পছন্দ করেন সে কিন্তু সেভাবে তৈরি করে নিতে পারেন। তবে আমি সবসময় এই ধরনের পিৎজাটাই তৈরি করি আর এটাই আমার বাসায় আমার বাচ্চারা অনেক বেশি পছন্দ করেন। আর এই যে দেখুন এটা আমি চুলার জন্য তৈরি করে নিয়েছি। তো অলরেডি এরই মধ্যে কিন্তু আমি ওভেন থেকে একটা পিৎজা বের করে নিয়েছি। তো আমার পিৎজাটা অলমোস্ট হয়ে গেছে। এখন আমি এটাকে সার্ভ করে নিব। বাচ্চারা এটা এত বেশি পছন্দ করে কি বলবো। আজকে প্রথমবারের মতো আমার পিৎজা ট্রেটা কাজে আসলো। কয়েকদিন আগেই তো আপনাদের সঙ্গে শেয়ার করেছি কাঠের সাজসজ্জা পেজ থেকে কিন্তু আমি অনেকগুলো ট্রে নিয়েছি। কথা বলতে বলতে আপনাদের সবার কাছে একটা রিকোয়েস্ট করতে তো ভুলেই গেছি। যারা যারা এখন পর্যন্ত আমার ভিডিওর সঙ্গে রয়েছেন কিন্তু ভিডিওর নিচে একটি লাইক দিতে ভুলে গেছেন, তাই সবাইকে বলছি ভিডিওর নিচে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর হ্যাঁ, ভিডিওর কোন অংশটি আপনার কাছে বেশি ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুল করবেন না। আর আপনি যদি আজকে নতুন আমার চ্যানেলটি ভিজিট করে থাকেন তাহলে আপনাকে বলছি, আমার কোনো কথা বা কাজ যদি আপনার কাছে একটু ভালো লেগে থাকে তাহলে আপনি চাইলে আমার ছোট্ট পরিবারের একজন সদস্য হয়ে থেকে যেতে পারেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে। এখন বলে দিচ্ছি গত পর্বের ধাঁধার উত্তর। গত পর্বের ধাঁধা ছিল কোন গানে কোনো শব্দ নেই কিন্তু আমাদের সবাইকে শুনতেই হয়। ধাঁধার সঠিক উত্তর হচ্ছে মশার গান। আর যিনি সর্বপ্রথম কমেন্ট করে সঠিক উত্তর জানিয়েছেন তার জিমেল অ্যাকাউন্টের নাম হচ্ছে বেসিক বাংলা খাবার। আপু আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আপনি সর্বপ্রথম কমেন্ট করে সঠিক উত্তরটি জানিয়েছেন। এখন বলে দিচ্ছি আজকের পর্বের ধাঁধা। আজকের ধাঁধা হচ্ছে কোন খাবারের প্রথম আর শেষ অক্ষর মিলে একটা বাংলা সংখ্যা হয়। আশা করছি আমার বুদ্ধিমান ভিউয়ার্সরা খুব দ্রুতই কমেন্ট বক্সে সঠিক উত্তরটি জানিয়ে দেবেন। দেখতে দেখতে আমি কিন্তু ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি। আজ এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে আগামী পর্বে নতুন কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।